এখানে এসে আমরা প্রথমে এটার একটা আইডি দিয়ে যাই। আইডির নাম দিলাম প্যারেন্ট জিপ। আর এগুলো আপাতত আইডি দিলাম না আমরা। আবার এখানে আমরা আসি, এখানে এসে আগে ওই আইডিটা রিসিভ করি। এক্সিকিউট আমি এই আইডিটা এখন রিসিভ করলাম। রিসিভ করে আমি আসলে দেখবো এর ভিতরে কতগুলো চিলড্রেন আছে। তাহলে আমি যেটা করব সেটা হলো যে, অথবা আমরা যদি দেখি যে এইটার ফার্স্ট চিলড্রেনের ভ্যালুটা কত, আমরা এখানে অন্য একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল টু এক্স ডট ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড ডট ভ্যালু। সেভ দিয়ে আমরা দিয়ে একটু এখানে আসি। चाइल्ड बनान का सर चाइल्ड बनान देखते देखें আমরা দেখলাম যে আমাদেরকে কোনো কিছুই দেখাচ্ছে না। ফার্স্ট চাইল্ড ডট নোট ভ্যালু যদি দিচ্ছি আমাদেরকে কোনো কিছুই দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এইখানে এইখানে ফার্স্ট চাইল্ড ডট নোট ভ্যালু দিলে এখানে কোনো কিছুই দেখাইলো না। তার কারণ কি? কেউ কি বলতে পারেন তার কারণটা আসলে কি? আচ্ছা, আমরা কি গতকাল নোট ক্রিয়েট করা শিখছিলাম, যে নোট কিভাবে ক্রিয়েট করে, একটা নতুন নোট কিভাবে ক্রিয়েট করে, এটাকে আমরা শিখছিলাম গতদিন। আমার কথা শুনতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা, না তাহলে এটা স্যার। আগে নোট ক্রিয়েট করা শিখে নি, তা নাহলে আসলে বোঝা যাবে না যে কিভাবে কাজ করতেছে। আমি চাচ্ছি যে এখানে পি এর পরে আর একটা পি ট্যাগ তৈরি হোক। ঠিক আছে, পি ট্যাগ তৈরি হোক। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে যে এখানে আমি একটা ইকুয়াল টু, আমি এটা যুক্ত করব কার সাথে, যে এই এই ডিপটার সাথে যুক্ত করব, তাই না? তৈরি করে তাই ওই ডিপটাকে রিসিভ করি। আচ্ছা, এখন আমরা একটা প্যারা নামে নতুন একটা নোট তৈরি করব। সেটা হলো যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। কি এলিমেন্ট তৈরি করব আমরা? একটা প্যারাগ্রাফ তৈরি করব। আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করব, পি এলিমেন্ট তৈরি করলাম, কনস্ট্যান্ট। আরেকটা হলো যে এই প্যারাগ্রাফের মধ্যে তো আমার কিছু লেখা থাকবে, তাই না? ডকুমেন্ট ডট ক্রিয়েট, এইটা আবার তখন ইয়ে হবে না, ক্রিয়েট টেক্সট। তখন আমার তৈরি করতে হবে ক্রিয়েট টেক্সট, টেক্সট নোড। এখানে আমরা টেক্সট হিসেবে কি দেব, দিলাম যে সেকেন্ড প্যারাগ্রাফ नोटिफिकेशन देख দিলাম। के आउट पे
ঠিক আছে, এখন এইটা হলো আমার কি টেক্সট নোট, আর এই টেক্সট নোটটাকে আমি যুক্ত করব এই প্যারাগ্রাফের মধ্যে। তাহলে আমি যেটা করব, পি আর এ প্যারা ডট অ্যাপেন্ড চাইল্ড ফার্স্ট ব্র্যাকেট টেক্সট। তাহলে আসলে কি কাজটা হইলো? তাহলে যে কাজটা হইলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমে আমার এই লাইনটা দ্বারা যেটা হয়েছে জাস্ট এইরকম একটা এলিমেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম একটা এলিমেন্ট তৈরি হয়েছে। আর এই যে টেক্সট, এটা তো জাস্ট আমি এই লেখাটাকে লিখলাম। আর যখন আমরা প্যারা ডট অ্যাপেন্ড চাইল্ড টেক্সট দিলাম, তাহলে তখন মূলত এই পি ট্যাগের ভিতরে আমার এই যে এই লেখাটা এই পি ট্যাগের ভিতরে চলে গেল। তখন আসলে ট্যাগ এলিমেন্টটা এরকম অবস্থায় এসে দাঁড়ালো, ওই যে হ্যালো সেকেন্ড প্যারাগ্রাফ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার জি স্যার। কিভাবে আমার জি চাইল্ড স্যার। তৈরি হচ্ছে? হ্যাঁ, জি এখন দেখেন, আমি যদি এখন কোড রান করি, আমি কিন্তু কোনো আউটপুট, কোনো এক্সট্রা কোনো আউটপুট পাবো না। কেন পাবো না? আমি এই যে প্যারাগ্রাফ ট্যাগটা তৈরি করছি, এই প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু এখানেই আছে। এটাকে কিন্তু আমি মূল যে বডি তার ভিতরে কোথাও যুক্ত করি নাই। আমি যদি এবার আউটপুটে যাই, আউটপুটে কোনো পরিবর্তন নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই যে প্যারাগ্রাফটা তৈরি করলাম, এই প্যারাগ্রাফটাকে আমার এই ডিবের মধ্যে আমি যুক্ত করে দিব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমরা ডিবটা রিসিভ করছি কি এই যে এক্স এর মধ্যে, তাই না? তাহলে আমি লিখবো এক্স ডট অ্যাপেন্ড চাইল্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিলাম প্যারা, সেভ দেই, এবার রান করি, আসছে হ্যালো সেকেন্ড প্যারাগ্রাফ। এই কাজটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? স্যার, বুঝতে পারলাম, কিন্তু এটা কি সব শেষে যা যুক্ত হবে, না এটা দেখা যাচ্ছে 3-4টা পি এর ভিতরে কোন জায়গায় যায় বসবে? এটা কি ঠিক করা যায় স্যার? যে আর যদি 2টা পি প্যারাগ্রাফ উপরে দিবে, তাহলে নর্মালি হচ্ছে যে আমি লাস্ট কিন্তু যেটা এই যে ক্রিয়েট করলেন এটা কি আমি এই ডিবের মধ্যে যুক্ত করলাম, তাই তো? আচ্ছা, এটা আপনার কথা হলো আমি সব এটা নর্মালি হচ্ছে সবসময় শেষে যুক্ত হবে, কিন্তু আমি চাইলে এটাকে আবার এই উপরে নিচে মাঝখানে নিয়ে আসতে পারি। তার জন্য আমাকে, ধরেন আমি এইটার পরে আনতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে এখানে একটা আইডি দিয়ে আসতে হবে। ধরেন আইডিটা আমি H3 দিলাম। এখন আমার এখানে এই যে এইটা কি একটু রিসিভ করতে হবে আমাকে, এটাকে আমি একটু রিসিভ করি। H3, ঠিক আছে। এখন আমি অ্যাপেন্ড হিসেবে এইটাকে না দিয়ে আমি এখানে দেই যে পি ডট অ্যাপেন্ড আফটার ফার্স্ট ব্র্যাকেট
আচ্ছা, এটা যুক্ত হয় নাই, আমরা একটু দেখি এটা অন্য অ্যাপেন্ড। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখতেছি যে আমরা একটা নির্দিষ্ট জায়গাতেও এটা যুক্ত করতে পারি, এটা একটু পরে দেখতেছি আমরা। আমরা এখন চাইলে এই যে পি ট্যাগটা আমরা তৈরি করলাম, এই পি ট্যাগের স্টাইল আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আমরা এরকম করে দিতে পারি যে পি এ আর প্যারা ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু গ্রিন। সেভ করলে আমার ওই প্যারাগ্রাফটার কালারটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, একটা নির্দিষ্ট ডিবের মধ্যে একটা নতুন একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করে তার ভিতরে টেক্সট দিলে সেটা দিয়ে আমরা সেটাকে যুক্ত করে দিয়েছি। এখন আমরা একটা নতুন এলিমেন্ট তৈরি করি। আমরা এই প্যারাগ্রাফের পরে একটা লাইন যুক্ত করে দিলাম, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে এই প্যারাগ্রাফটার লাইন, এর যে ওয়াইড আছে, এর যে বর্ডার আছে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি। আমরা এখানে লিখতে পারি ডট ওয়াইড, সরি, ওয়াইড ইকুয়াল টু, ধরেন 50% দিলাম, 50%। সেভ দেই, এটার ওয়াইড কিন্তু আমার 50% হয়ে গেছে। আবার আমরা চাইলে এটা কি করতে পারি, বর্ডার ইকুয়াল টু 5px দেই, 5 দিই তো, তাহলে একটু মোটা হয়েছে, যদি আর একটু বাড়ায়া দেই। না হচ্ছে না। যদি ওটা দিলে স্যার আসে, ওয়েট দেন, ওয়েট, যে ওয়েট, WEIGST। না, এটা বর্ডারেই তো কাজ করেছে, আমি কাজ করছি পিক্সেল, অবশ্য। পিক্সেল 10 পিক্সেল স্যার, হ্যাঁ, 10 পিক্সেল দেন স্যার। 10 পিক্সেল। 10 পিক্সেল, সেভ দেই। তবুও পিক্সেল নিচ্ছে আসছে না। না। স্যার বর্ডার বলে দিতে হবে স্যার। এবার স্যার বর্ডার হবে।
যদিও একই কাজ আমার এখানে করা আছে, দেখেন এই যে এখানে আমি কিন্তু এই যে এটাই করছি, hr.hstyle.border = 10 px solid red, বাট কোনো অদৃশ্য কারণে এখানে আসতেছে না। আর ওখানে তো এইচআর দেওয়া ছিল বামে। এইচআর হলো যে এইটা এই 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 নামে তৈরি করা ছিল, এই নামটা। ও, নামটা নিয়ে নিচ্ছেন এখানে দিয়ে। হ্যাঁ, আসছে। হয়ে গেছে। হুম হুম, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা। তাহলে আমরা কিন্তু কিভাবে একটা নোড তৈরি করে এবং সেই নোডটাকে, নোডের স্টাইলও আমরা পরিবর্তন করতে পারলাম। তারপরে ফাইনালি আমরা তাকে কি করলাম, এই যে তার প্যারেন্টের সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। স্যার, তাহলে সিএসএস প্রপার্টিজ গুলো যদি একের অধিক বুঝি নেই। সিএসএস প্রপার্টিজ গুলো স্যার যদি একের অধিক নিতে চাই প্রত্যেকটাকে আলাদা করে নিতে হবে। না, তখন হচ্ছে ক্লাস লিস্ট দিয়ে যুক্ত করতে হবে। আপনি একটা ক্লাস তৈরি করবেন, ওই পরে ওটাকে অ্যাড করে দিবেন। ও, ঠিক আছে। এটা আপনারা আপনাদের এডিটরে করেন তো।
একটা ক্লাস কিভাবে যুক্ত করা যায় কোনো এলিমেন্টের সাথে, আমি সেই কাজটাই করলাম এখানে। যে আমি যখন এই বাটনটাতে যখন ক্লিক করব, তখন এর সাথে এই ক্লাসটা কালার চেঞ্জ অন যে ক্লাসটা সেটা যুক্ত হয়ে যাবে। এই কালার চেঞ্জ অনে কি আছে, এই যে এই স্টাইলটা দেওয়া আছে, তাই না? নর্মালি হচ্ছে এখানে কোনো কিছুই নাই। যখন চেঞ্জ কালারে ক্লিক করছি, সাথে সাথে আমার কি হচ্ছে, সাথে সাথে আমার এটার হোয়াইট বৃদ্ধি পাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একজন প্রশ্ন করছিলেন যে ক্লাস যুক্ত করা যায় কিনা। এভাবে আমরা ক্লাস যুক্ত করতে পারি কোনো একটা উপাদানের সাথে। জি স্যার, বুঝতে পারছি। এটা একটু ট্রাই করেন। এই জন্য আমরা যে কোয়েরিটা লিখবো সেটা হলো যে এখানে আমরা চলে আসি, এখানে এসে উম, আচ্ছা পরে এই ডকুমেন্টটা পরে দিও ডিগ্রি। আগে আমরা যেটা করবো যে আমাদের যে মেন যে এটা আছে সেটা তো আমার এইটা, তাই না? তাহলে আমরা এখানে লিখবো এক্স ডট ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML ফার্স্ট ব্র্যাকেট। এই ইনসার্ট অ্যাডজাসেন্ট দেওয়ার পরে আমরা এখানে কার পরে দিব, আমরা এখানে দিব হচ্ছে ওই যে আমি যে রিসিভ করছিলাম না কাকে, ওই যে আইডি H3 যে না, তাহলে আইডি H3টাকে একটু রিসিভ করে নিই আমরা। আমরা দেব আর এর পরে কাকে দেব, এরকম একটা সেভ দিয়ে একটু রান করে দেখি। আচ্ছা আসেনি এবারও, এইটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে দেখছি।
fail to execute insert adjacent element. Type element, element. আচ্ছা, এটার জন্য ওরা যেটা বলতেছে যে প্যারামিটার টুটা তার ঝামেলা হচ্ছে। এখানে আমরা প্যারামিটার টু হিসেবে আছে, এখানে দিতে হবে আমাকে কার পরে কি করবো আমরা, আফটার এন্ড করবো আমরা। আফটার এন্ড কমা হলো, এটা একটু দেখি তো কাজ করে কিনা আগে দেখি। এক্স ইনসার্ট অ্যাডজাসেন্ট এলিমেন্ট আফটার, কার আফটার, এইটার আফটার। আচ্ছা, এটা কেন যেন হচ্ছে না, এটা পরে দেখবো আমরা। এক্স এর ভিতরে ওটা পেয়ারের ডিভ যে এটা কি স্যার? ভুলে গেছি। এক্স টা ধরছেন স্যার, ওই যে ওটা নিচে এসে এক্স কাজে লাগাচ্ছেন স্যার। এই যে এক্সট্রা এক্স এর ভিতরে মূলত এই যে প্যারে এই যে ডিপটা, এই ডিপটাকে আমি রিসিভ করে রাখছি এক্স এর ভিতরে, ঠিক আছে। এক্স এর ভিতরে ভিতরে মূলত আমি ওই ডিপটা রিসিভ করে রাখছি। ওখানে চেঞ্জ করা লাগবে না, এইচ থ্রির ভিতরে যখন দিবেন স্যার, তখন ওখানে এইচ থ্রি হবে না আচ্ছা, আমরা এইচ থ্রি পরে তো যুক্ত করতে চাইছিলাম না। স্যার? জি স্যার। দেখি তো আসে কিনা। অফ শিট। উফ। নতুন করে ধরেন স্যার। হ্যাঁ, মূলত আমরা চাচ্ছি এটা, একে আমরা যুক্ত করতে চাচ্ছি কোথায়, এই এইচ আর এলিমেন্টটা কোথায় যুক্ত করতে চাচ্ছি আমরা, এইচ থ্রি যে আইডিটা আছে, তারপরে এইচ থ্রি কে আছে, এই যে এইটা এইচ থ্রি যে এলিমেন্টটা আছে তারপরে মূলত আমরা এই এইচ আরটাকে যুক্ত করতে চাচ্ছি, এই জন্য সে এখানে আফটার এন্ড পরে ওই যে এলিমেন্টটা তৈরি করছি তার নাম। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে এখানে তো আমার ডিবের পরেও থাকার কথা ছিল। আচ্ছা, যাই হোক, যুক্ত হয়েছে তো। আমরা এবার একটু ওই যে প্যারেন্ট চাইল্ড বা সিবলিংস ওইগুলো একটু দেখবো। নতুন একটা ফাইল নেই না। আমরা এটা আমার যে মূল ডিপটা সেই ডিপটাকে আমি এখানে রিসিভ করে রাখছি। রিসিভ করে রাখার পর আমি এখানে দেখি যে এর এর একটা নেক্সট সিবলিং আসলো, এই যে বাটনটা। আমরা দেখি যে এর নেক্সট সিবলিংটা কিভাবে রিসিভ করা যায়, আমরা এটা একটু দেখি। ইকুয়াল টু এক্স ডট নেক্সট সিবলিং।
সেভ দিয়ে একটু রান করে আবার একটু দেখি এক্স ডট আর কনসোল বানান বলেছে স্যার। যে কনসোল বানান স্যার, কনসোল ডট লগ, এল ই হবে স্যার। কোথায়? সব নিচে স্যার, আপনার যেখানে কার্সর আছে ওখানে কনসোল বানানটা স্যার। এরকম নাকি? জি স্যার। না, কোনো কিছুই তো আসে নাই। তো এখানে আমরা ওই যে H3 যেটা রিসিভ করছি ওইটা একটু দিয়ে দেখি তো কাজ করে কিনা। সরি স্যার, এটা আসলে কনসোলে চলে যাচ্ছে না স্যার, কনসোল ডট লগে প্রিন্ট হচ্ছে না স্যার। আচ্ছা, এটা কেন যেন এখানে কাজ করছে না। স্যার নেট সিবলিং দুই জায়গায় স্যার দুই রকম বানান, পরেরটা এস বড় হাতে দিয়েছেন স্যার, আগেরটা এস ছোট হাতে দিয়েছেন স্যার। আসলে স্যার আমরা জানি না সমস্যাটা কোথায়।
ওহ, আপনাদের সাথে সাথে আমারও যে ভুলটা হইতেছে, এখানে কোড করতেছি কোথায় আমরা বলেন তো? নতুন প্যারেন্টস নিছেন স্যার। ডট এইচটিএমএল, আর আমরা আউটপুট দেখতেছি কোথায়? ঠিক আছে, বলেন। আচ্ছা, সিবলিংস নিয়ে দেখতে দেখতে মাথা গরম হয়ে গেছে। আমি আপনাদের জন্য একটা প্রজেক্ট রেডি করে রাখছি, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রজেক্টের মধ্যে, সোর্সের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই প্রজেক্টটা যে কাজটা করতেছে সেটা যদি একটু আমরা দেখি। এখানে দেখেন, আমি এখানে একটা ইনপুট ফিল্ড রাখছি, এখানে একটা অ্যাড বাটন রাখছি, ঠিক আছে। আমি ইনপুট ফিল্ডে একটা ভ্যালু দিলাম 34, অ্যাড দিলাম, এটা যুক্ত হয়ে গেল। হ্যাঁ, আমি দিলাম 78, অ্যাড দিলাম, এটা যুক্ত হয়ে গেল। আমি দিলাম 23, অ্যাড দিলাম, এটা যুক্ত হয়ে গেল। আমি দিলাম হচ্ছে 45, অ্যাড দিলাম, এটা যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এরপর এটাকে অ্যাসেন্ডিং এ দিলে অ্যাসেন্ডিং অর্ডারে সেজে গেল, ডিসেন্ডিং এ দিলে এটা ডিসেন্ডিং অর্ডারে সেজে গেল। এর ভিতরে কোনটা কি কাজ করতেছে? একটা ইনপুট বক্স আর একটা বাটন, তাই না? এই ইনপুট বক্সে যে ভ্যালুটা দিচ্ছি সেটাই বাটনে ক্লিক করলে একটা অ্যারেতে যায় জমা হচ্ছে, যে অ্যারের ভ্যালুটা আমি এখানে ডিসপ্লে করতেছি। আর সেই সাথে এই যে আমার এটা কিন্তু আমার হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা আমার ডাইনামিক্যালি ক্রিয়েট হচ্ছে, এই হরিজন্টাল লাইনটা আমার ডাইনামিক্যালি ক্রিয়েট হচ্ছে। এবং এখানে অ্যাসেন্ডিং অর্ডারে এসিতে ক্লিক করলে অ্যারেটা শর্ট হচ্ছে, ডিসিতে ক্লিক করলে অ্যারেটা ডিসেন্ডিং অর্ডারে সাজতেছে। এখন আমরা একটা একটা অংশ ধরে যদি একটু আলোচনা করি যে আসলে কোন অংশটা কি কাজ করতেছে। প্রথমটা এখানে এই স্টাইলগুলো আমি টেলউইন্ড সিএসএস দিয়ে করছি, সেই ক্ষেত্রে আপনারা যে সিএসএস র সিএসএস বা বুটস্ট্র্যাপ যা দিয়েই করেন সমস্যা নাই, অথবা স্টাইল যদি নাও করেন, শুধু কাজটা যদি দেখেন এখানে, এই যে আমার ইনপুট বক্সটা, এইখানে আমার এই ইনপুট যাচ্ছে, আর এই যে হলো আমার বাটনটা, যে বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল হয়, এই যে এখানে অন ক্লিক অ্যাড আইটেম একটা ফাংশন দেওয়া আছে। আর নিচে এই ডিপটার ভিতরে আমার এক দুটা বাটন আছে, যদি এটা এটা বাটন না, আপনি যে কোনো ভাবে এটা প্রকাশ করতে পারেন, একটা অ্যাসেন্ডিং এর জন্য আর একটা ডিসেন্ডিং এর জন্য। এখানে দুটো ফাংশন, একটা অন ক্লিকে এএসসি আর একটা অন ক্লিকে ডিইএসসি করা আছে। আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর পরে কথা বলি, আমরা অ্যাড আইটেমটা নিয়ে একটু কথা বলি। অ্যাড আইটেম ফাংশনে কি আছে? অ্যাড আইটেম ফাংশনে যাওয়ার পরে প্রথমে এসে ওই ইনপুট ফিল্ডের ভ্যালুটা রিসিভ করলো, তারপরে দেখলো ভ্যালুটা যদি নাল, মানে ভ্যালুটা যদি নাল না হয়, মানে কিছু একটা যদি ভ্যালুতে থাকে, তাহলে ওই ভ্যালুটা একটা অ্যারেতে পুশ করলো, এই যে অ্যারের মধ্যে পুশ করলো। এরপরে ওই অ্যারের ভ্যালুটা আমার কি করলো, ডিসপ্লে করার জন্য ডিসপ্লে ফাংশনকে কল করা হলো। এই যে আমার ডিসপ্লে ফাংশন, এই ডিসপ্লে ফাংশনে কিচ্ছু না, জাস্ট দেখেন সে কি করছে, এই যে ওপি
ওপিটি ই আর এরিয়া, ওপিটি এরিয়া বলতে আমি আসলে এই যে মেন যে ডিপটা, আমি এই ডিপটাকে বুঝাচ্ছি। ঠিক আছে, ওপিটি এরিয়া দ্বারা মানে আউটপুট এরিয়া, আউটপুট এরিয়া দ্বারা মূলত আমি এই ডিপটাকে বুঝাইতেছি। তো এই ডিপের মধ্যে আগে থেকেই যদি কোনো প্যারাগ্রাফ ট্যাগ থাকে, এই যে কোয়েরি সিলেক্টর অল দিয়ে মূলত সকল প্যারাগ্রাফ ট্যাগ, কোয়েরি সিলেক্টর অল দিলে মূলত একটা নির্দিষ্ট ট্যাগের একটা নির্দিষ্ট এলিমেন্ট যতবার আসে এই ডকুমেন্টে সবগুলো কি রিসিভ হবে। তারপর ওটাকে ফর ইচ করে, এটা আপনারা ভাঙেও করতে পারেন, ফর ইচ করে কি করা হয়েছে, রিমুভ করা হয়েছে, মানে প্রত্যেকটা চাইল্ড এখান থেকে রিমুভ করে ফেলা হয়েছে। তারপরে আবার যদি ওখানে কোনো এইচআর এলিমেন্ট থাকে তাও রিমুভ করে ফেলা হয়েছে। রিমুভ করার পর আমি যে কাজটা করছি, যে এখানে একটা এলিমেন্ট তৈরি করছি, পি প্যারাগ্রাফ টাইপের একটা এলিমেন্ট তৈরি করছি, এবং ওই প্যারাগ্রাফ টাইপের মধ্যে টেক্সট নোটটা কি দিছি আমি, এই যে আইটেমটা, এই আইটেম কোন আইটেম বলেন তো, এই যে দেখেন এ আর আর ডট ফর ইচ, এ আর আরটা কি, এই যে আর এটা আমি তৈরি করছি, এ আর আর ডট ফর ইচ। তাহলে প্রত্যেকটা আইটেমে এইখানে জমা হচ্ছে, এবং ওইটাতে আমি একটা পি ট্যাগ তৈরি করলাম। পি ট্যাগ তৈরি করলাম, ওই পি ট্যাগের পরে আমরা এই যেখানে প্যারা ডট অ্যাপেন্ড চাইল্ড টেক্সট নোট, তারপরে আউটপুট এরিয়া, তার সাথে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম প্যারা। আর এখানে এসে আমি আবার আরেকটা কাজ করছি, যে এখানে একটা এইচআর এলিমেন্ট আমি তৈরি করছি, যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে একটা এইচআর এলিমেন্ট তৈরি করছি। পরে এই যে আমার যে ইনপুট ফিল্ড, এই যে এইখানে যে ভ্যালুটা আমি দিচ্ছি, সেটা তো আসলে স্ট্রিং আকারে রিসিভ হয়, এটা আপনারা জানেন তো না? আমরা ইনপুট ফিল্ডে যে ভ্যালু দেই, সেটা কিন্তু আমার কি হয়, স্ট্রিং হিসেবে রিসিভ হয়। পরে ওইটাকে আমি কি করছি, ইন্টেজারে কনভার্ট করছি, পার্স আইএনটি তে ইন্টেজারে কনভার্ট করছি। ইন্টেজারে কনভার্ট করার পর কেন ইন্টেজারে কনভার্ট করছি, ওই যে আমি দেখেন এখানে এইচআর ডট স্টাইল ডট হোয়াইট, এটা আপনাদের কাছে একেবারেই নতুন, যে আমি স্টাইল হিসেবে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মানকে আমি স্টাইলের মান হিসেবে অ্যাসাইন করতেছি। এই বিষয়টা আপনাদের কাছে টোটালি নতুন, যে আমি একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মান, এই যে টিটা হলো আমার একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মানটাকে আমি এই যে স্টাইলের ওয়াইড এর ভ্যালু হিসেবে পাস করতেছি। আর এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে ওয়াইডটা পার্সেন্টেজ অনুসারে আসবে। আর বর্ডারটা, এটা তো দেখছেনই, আমি জাস্ট এইচআর ট্যাগের একটা বর্ডার দিয়ে দিলাম। পরে এই এইচআর ট্যাগটাকেও আমি আবার যুক্ত করে দিলাম, কার সাথে যুক্ত করছি, এটা আউটপুট এরিয়া। আউটপুট এরিয়া বলতে কোনটা, এই যে আউটপুট, এই যে এই এরিয়াটা। ঠিক আছে, আর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর কোনো কাজ নেই, তেমন কোনো উল্লেখযোগ্য কাজ নেই, জাস্ট অ্যারেটাকে সে শর্ট করে, তারপরে আবার ওই ডিসপ্লে ফাংশনটাকে কল করে, সে অ্যারেটাকে রিভার্স করে, আবার সে ডিসপ্লে ফাংশনটাকে কল করে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অ্যারের তেমন কোনো কাজ এখানে আমার নেই। আমার মূল কাজ হলো এই ডিসপ্লে অ্যারেতে। আমি এই কোডটা আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। চ্যাটে দিয়ে দেওয়ার পর আপনারা এটা আপনাদের এডিটরে রান করাবেন, এবং কোথায় প্রবলেম আছে, বা আমি এখানে রেড কালার দিছি, আপনি গ্রিন কালার দিবেন, দিয়ে তারপরে আপনি আমাকে বলবেন যে কোথায় আপনি বুঝেন নাই।
আমি পুরো প্রোগ্রামটাকে 3 পার্টে আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা এই কোডটা দেখেন, তারপরে রান করেন। এরপরে কোথায়, আমি তো একবার বোঝাই দিলাম যে কোন অংশ কিভাবে কাজ করতেছে, তারপরে আপনারা আবার রান করে দেখার চেষ্টা করেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে এখানে আমি যে ক্লাসগুলো ব্যবহার করছি, এই ক্লাসগুলো আপনারা পাবেন না, তার কারণ আমি এখানে টেলুইন সিএস ব্যবহার করছি। তো আপনারা এই স্টাইলগুলো আপনাদের মতো করে দিতে পারেন আর কি। ডিসপ্লে অ্যারে তো একটা ফাংশন, ডিসপ্লে অ্যারে একটা ফাংশন। জি স্যার। আর কি এই অ্যারেটা হলো কি, যখন আমি এই যে অ্যারে ডট পুশ এক্স, তাই না, যখন জি আমি স্যার। অ্যাড আইটেমে ক্লিক করতেছি, ওই টেক্সট বক্সের মধ্যে যা ইনপুট দিচ্ছি তা কিন্তু এই অ্যারেতে জমা হচ্ছে, তাই না। জি স্যার। এই ডিসপ্লে অ্যারের কাজ হলো ওই জমা করা ভ্যালুগুলোর সাপেক্ষে আমার যে কয়টা আইটেম জমা করা আছে, ওই কয়টা প্যারাগ্রাফ ট্যাগ সে ওই ডিবের মধ্যে তৈরি করবে। কোন ডিবের মধ্যে? এই যে আউটপুট প্যারা যে ডিবটা আছে না, জি স্যার। এই যে এই ডিবটা, এটা হচ্ছে আউটপুট প্যারা। এখানে আইডিয়া দেওয়া আছে, এই যে আইডি আউটপুট প্যারা, জি ঠিক স্যার। আছে। জি স্যার। এই এই আউটপুট প্যারার ভিতরে সে কয়টা পি ট্যাগ তৈরি করবে, এই অ্যারেতে আইটেম আছে যে কয়টা, ঠিক আছে। আচ্ছা, যখন সে আইটেমটা তৈরি করতে আসলো, সে প্রথমে দেখবে ওইখানে পি ট্যাগ আগে থেকে তৈরি করা আছে কিনা। যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে সে সবগুলো রিসিভ, কোয়েরি সিলেক্টর অল দিলে কি হয়, একটা নির্দিষ্ট ট্যাগ যতগুলো আছে সব রিসিভ করবে। রিসিভ করে ফর ইচ এর কাজ কি বলেন তো? আমরা ফর ইচ এর কাজ তো জানি যে তার আগে যে অবজেক্টটা থাকে, ওই অবজেক্টে যতগুলো ভ্যালু আছে ততবার সে একটা ফাংশনকে কল করবে। হ্যাঁ, সে কোন ফাংশনকে কল করবে? এই যে পি ডট রিমুভ ফার্স্ট ব্র্যাকেট। এই রিমুভ ফাংশন দিয়ে কি হয়, এই রিমুভ ফাংশন দিয়ে মূলত এই পি ট্যাগের মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে সে রিমুভ করে দিবে। সিমিলারলি যদি এখানে কোনো এইচআর ট্যাগ আগে থেকেই করা থাকে, স্যার, এটাকেও সে রিমুভ করে দিবে। রিমুভ পি করে পি দেওয়ার পর, ট্যাগটা কোত্থেকে আসতেছে স্যার, এটা হ্যাঁ বুঝি নাই। স্যার এই পিটা এই কোত্থেকে স্যারের আসলো? কাজ করা হয়েছে দেখলাম, কিন্তু পি ট্যাগটার কাজ কোথাও করা হয়নি, এটা নিয়ে পিটা বলতে চাই। কোত্থেকে আসলো স্যার? এই পিটা, জি স্যার। পিটা কি জন্য আসলো স্যার? আচ্ছা, আমরা ফর ইচ লুপের জি যেটা জি জানি জি যে জি ফর স্যার। ইচ লুপ মূলত আমাকে একটা ফাংশন দেয়, তাই না। ওই ফাংশনটা প্রতিবার একটা আইটেম, তারপরে জি ভ্যালু, ইন্ডেক্স, এই জিনিসগুলো দিত না, মনে আছে? জি স্যার। এইখানে পিটা জি হলো স্যার। ওই যে প্রত্যেকবার জি যে জি আইটেমটা সে দিচ্ছে, এইটা হলো সেই আইটেম। এইটা খুবই সংক্ষেপে লেখা হয়েছে, এটাকে আসলে বলে, এটার আরেকটা নাম আছে, এটা বলে অ্যারো ফাংশন, ঠিক আছে। এখানে ফর ইচ এর প্রত্যেকটা ভ্যালু পি এর মধ্যে জমা হবে, পরে এই পিটা এটা রিমুভ করে দিবে। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে অ্যারো ফাংশন। ওই যে আমরা ফাংশন দিয়ে ব্র্যাকেটের মধ্যে একটা আইটেম রিসিভ করতাম, পরে তার উপর অপারেশন করতাম, টোটাল কাজটা এখানে সংক্ষেপে করা হয়েছে, এটাকে বলছে অ্যারো ফাংশন। এটা একটা জি ফাংশন। জি জি স্যার, ঠিক। এরপরে এ আর আর ডট ফর ইচ, এখানে আবার কিন্তু পি না দিয়ে আমরা কি দিলাম, আইটেম। কথা একই, কাজ একই। আইটেমের মধ্যে এই এ আর আর থেকে প্রত্যেকবার একটা করে আইটেম নিবে এবং কি কাজ করবে, নেওয়ার পরে প্রথমে একটা পি ট্যাগ তৈরি করবে, সেই পি ট্যাগের মধ্যে একটা ভ্যালু বসাবে। কোন ভ্যালুটা? আইটেমটা। এই আইটেম কোন আইটেম? ওই অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু। তারপরে আবার সে একটা এইচআর ট্যাগ তৈরি করবে। সেই এইচআর ট্যাগের যে ওয়াইডটা, ওই ওয়াইডটা যেহেতু ডাইনামিক্যালি চেঞ্জ হবে, মানে আমার ইনপুট ভ্যালু যত ওয়াইড হবে তত পিক্সেল, এই জন্য আমি ওইটা আমার আইটেমটা ইনপুট বক্সে যখন কোনো ভ্যালু দেই, সেই ভ্যালুটা রিসিভ হয় স্ট্রিং আকারে। ওই স্ট্রিংটাকে আমি প্রথমে ইন্টেজারে পার্স আইএনটি দিয়ে ইন্টেজারে কনভার্ট করলাম। ইন্টেজারে কনভার্ট করে ওই ভ্যালুটাই আমি মূলত ওয়াইড আকারে দিলাম। আমরা এখানে নর্মালি কি একটা ফিক্সড ভ্যালু দিয়ে দিতাম না, যে এত পিক্সেল বা এত পার্সেন্ট, আমি সেই পার্সেন্টটা দিচ্ছি। আর ওই যে 200 হবে না 400 হবে, সেটা পাবে কোথায়? ওই আইটেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে এখানে বসাবে, ঠিক আছে এটা। জি স্যার। আর ভেরিয়েবল লেখার একটা বিশেষ পদ্ধতি, ব্যাকটিক ডলার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে ওই ভেরিয়েবলের নামটা দিতে হয়।
মানে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল সিএসএস এর মধ্যে ইউজ করার জন্য, হ্যাঁ। আচ্ছা, জি পরে স্যার আমরা ওই প্যারার সাথে টেক্সট নোট যুক্ত করলাম। এই যে এই প্যারাটার সাথে এই টেক্সট নোটটা যুক্ত করে দিলাম, তখন পিট একটা পূর্ণতা পাইলো। আবার এই পরে এই যে যে প্যারা যে ফাইনালি তৈরি হইলো, এইটাকে আবার ওই যে আউটপুট যে ডিপটা সেইটার সাথে যুক্ত করে দিলাম। আবার যে এই স্ট্যাকটা, এটাকে ওই আউটপুট আউটপুট যে ডিপটা তার সাথে যুক্ত করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? জি স্যার একবার প্র্যাকটিস করা লাগবে স্যার, হ্যাঁ। কয়েকবার প্র্যাকটিস করা লাগবে স্যার। হ্যাঁ, একটু কয়েকবার তো প্র্যাকটিস করাই লাগবে। আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর তো কোনো কাজ নেই, জাস্ট অ্যারেটাকে শর্ট করছে তারপরে ডিসপ্লে ফাংশনটা কল করছে, আবার অ্যারেটাকে শর্ট করছে তারপরে ডিসপ্লে ফাংশনটাকে কল করছে। কেউ কি, কারো কি আউটপুট আসছে? একটু ডিসপ্লে শেয়ার দেন তো দেখি। দু একজন ডিসপ্লেটা শেয়ার দেন তো দেখি। আমার এটা আসছে স্যার। এখন অ্যাসেন্ডিং এ ক্লিক করে জি স্যার। আবার ডিসেন্ডিং এ ক্লিক করলে এটা জি স্যার। ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাচ্ছে। ঠিক আছে। জিনিসটা ছোট, বা জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এটা আপনাকে খুবই কাজে দিবে, খুবই কাজে দিবে। এটা দিয়ে কিন্তু আপনি একটা বার চার্ট তৈরি করে ফেলতে পারতেছেন। বিষয়টা খেয়াল করছেন? জিনিসটা ছোট হইলেও এটা কিন্তু একটা বার চার্টের মতো আচরণ করতেছে, যা ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। জি স্যার। আমরা এখন আপনাদের যে প্রথম ক্লাসের দিকে মনে হয় আমি দেখাইছিলাম যে আমাদের একটা ইনপুট ফিল্ডে নর্মালি হচ্ছে এরকম পাসওয়ার্ড থাকে, তাই না? আমি যদি একটু রান করি, নর্মালি হচ্ছে এরকম যে এটা স্যার স্ক্রিন টাইপ শেয়ার। করলে সেটা পাসওয়ার্ড আকারে টাইপ হয়, তাই না? স্যার পাসওয়ার্ড আকারে টাইপ।
নর্মালি আমরা যখন কোনো পাসওয়ার্ড টাইপ করি তো এরকম দেখা যায়, কিন্তু এইখানে এই যে এটাতে ক্লিক করলে আবার কি পাসওয়ার্ডটা শো করে। আমরা এই কাজটা এখন দেখবো যেটা আসলে কিভাবে কাজ করে। তার জন্য আমরা এই এটাকেও একটু স্টাইল করে আসি, তাই না? আচ্ছা, আজকে আপনাদের কোনো কাজ করতে এসে শান্তি পাইলাম না। এখানে সিএসএস টা কেন ধরে নিচ্ছে না? যেটুকু লিখলাম পুরো কাজ করতেছে না। আচ্ছা, আমার এখানে একটা ইনপুট বক্স আছে আর একটা চেক বক্স আছে। আমার কাজ হলো যে ইনপুট বক্সের টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। যখন আমি চেক বক্সে ক্লিক করব তখন তার পাসওয়ার্ডটা আমার তখন তার ওই টাইপটা পরিবর্তন হয়ে নর্মাল টেক্সট হয়ে যাবে। তাহলে আমি এখানে এসে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হলো যে আমার ওই ইনপুট ফিল্ডটা আর ইনপুট বক্স এবং চেক বক্স এই দুটোকে আমার প্রথমে রিসিভ করতে হবে। এটার নাম কি? ইনপুট ফিল্ড।
এখন আমার এখানে যে শো হাইট যে ইনপুট বক্সটা, এই বক্সে আমার একটা ইভেন্ট লিসেনার যুক্ত করতে হবে, তাই না? যে এখানে যখন ক্লিক হবে তখনই একটা ফাংশন কল হবে বা কাজ করবে। তো এটা আমরা কোন ধরনের ইভেন্ট যুক্ত করতে পারি? এখানে অন ক্লিক ইভেন্টটা যুক্ত করতে পারি। আমরা তো নর্মালি এইখানে অন ক্লিক লিখে আসছি, কিন্তু এইখানে অন ক্লিক লেখা ছাড়াও কিন্তু অ্যাড ইভেন্ট লিসেনার দিয়েও আমরা কিন্তু এই যে এটা যুক্ত করতে পারি, তাই না? তাহলে আমরা একটু অ্যাড ইভেন্ট লিসেনারটা প্র্যাকটিস করে ফেলি। এখানে যুক্ত করবো কার সাথে? এই যে এইটার সাথে, তাই না? এই আইডিটার সাথে। তাহলে এই আইডি ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার মধ্যে ইভেন্টটা কি? ক্লিক। আর ইভেন্টটা হচ্ছে ক্লিক। আর ক্লিক করলে কি কাজ হবে? ক্লিক করলে কি কাজ হবে সেটা মূলত একটা ফাংশনের মাধ্যমে বলতে হবে। তো ফাংশনের ক্ষেত্রে এখানে একটা নতুন একটা জিনিস শুনে রাখেন। এখানে আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করব। মানে আমরা নর্মালি এখানে একটা ফাংশনের নাম দিতাম, মাই ফাংশন এরকম একটা নাম দিতাম, তাই না? পরে ওই ফাংশনটা ডিফাইন করতাম। আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। বলতেছে অ্যারো ফাংশনটা হচ্ছে এরকম। এইটা হলো আমার ফাংশনের বডি। এই ফাংশনের বডিতে এসে কি হবে? ফাংশনের বডিতে এসে যেটা হবে যে এই যে আইডিটা, এই যে ইনপুট ফিল্ড, যে এই ইনপুট বক্স ডট টিওয়াই পি, এখানে আবার একটু চেক করতে হবে আমাকে, তাই না? কি চেক করতে হবে? ওইটাকে আমি ক্লিক করছি কিনা, চেকেড না আনচেকড। ক্লিকটা করার জন্য আমাকে যেটা করতে হবে, যেখানে যে যে এলিমেন্টের উপর ক্লিক হইলো, যে এলিমেন্টের উপর ক্লিক হওয়ার জন্য এই ফাংশনটা কল হচ্ছে, ওই এলিমেন্টের মধ্যে কোন ধরনের ইভেন্ট কল হচ্ছে সেই ইভেন্টটা রিসিভ করার জন্য, বা ওই এলিমেন্টটা রিসিভ করার জন্য এখানে ওদের একটা বিল্ট ইন কিওয়ার্ড আছে ইভেন্ট। মূলত তার মধ্যে আমার এই শো হাইডের যে ক্লিক ইভেন্ট সেটা জমা হবে। তো ওই ইভেন্টটাকে আমি চেক করব যে ইফ ইভেন্ট ডট টার্গেট ডট চেকেড। যদি চেকেড হয় তাহলে ইনপুট বক্স ডট টাইপ টেক্সট করে দেব। আর তা যদি না হয় পাসওয়ার্ড করে দেব। ক্লিয়ার বিষয়টা? এখানে কিছু বিষয় নতুন আছে না? অ্যারো ফাংশন, যদিও এই অ্যারো ফাংশনটা আমরা যদি এখানে অ্যারো ফাংশন না দিতাম তাহলে আমরা কি করতাম? এখানে একটা ফাংশন নিতাম এবং সেই ফাংশনটা অন্য কোথাও ডিফাইন করতাম, কিন্তু আমরা এখানেই ফাংশন নিচ্ছি এবং এটাকে অ্যারো ফাংশন বলতেছি। আর ওই অ্যারো ফাংশনটা একটা ভ্যালু রিসেট করবে, সেটা মূলত কি? ইভেন্ট। এই ইভেন্টের মধ্যে কি আছে? এই ইভেন্টের মধ্যে মূলত আছে যে এলিমেন্টের উপর ক্লিক করা হয়েছে ওই এলিমেন্টটা কিন্তু এই ইভেন্টের মধ্যে আছে। এই জন্য আমরা কিন্তু ইভেন্ট ডট টার্গেট ডট চেকেড যদি সত্য হয় তাহলে ইনপুট বক্স টাইপ টেক্সট করে দিবে, আর মিথ্যা হলে ইনপুট বক্স টাইপ পাসওয়ার্ড করে দিবে। খুব সুন্দর স্যার, ভালোই লাগলো যে স্যার, খুব সুন্দর। অনেক ছোট করে অনেক সুন্দর ভাবে হলো। হ্যাঁ, অনেক ছোট হয়ে আসছে না? জি স্যার, এখানে সহজ এটা, ভাবে বোঝাও যাচ্ছে স্যার। হ্যাঁ এটা কিন্তু আমাদের একটা হচ্ছে নতুন নতুন কি, আমরা আগে হচ্ছে এখানে অন ক্লিক লিখতাম, তারপরে তার মধ্যে ফাংশন দিতাম, সেই ফাংশনটা এখানে ডিফাইন করতাম। কিন্তু এখানে আমরা এইখানে কোনো ইভেন্ট যুক্ত করিনি। যদি আমরা দেখি এখানে কোনো ইভেন্ট কিন্তু আমরা যুক্ত করিনি। আমরা ইভেন্ট যুক্ত করলাম কোথায়? এখানে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে।
শো হাইড, এইটা হচ্ছে এই আইডিটা, এই এলিমেন্টের আইডিটা, এই এলিমেন্টের আইডির সাথে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে একটা ইভেন্ট লিসেনার যুক্ত করলাম। সেই ইভেন্টটা কি? ক্লিক। আর ওইটা যখন ঘটবে তখন একটা ফাংশন কল হবে, ওই ফাংশনটাকে আমরা অ্যারো ফাংশনের মধ্যে নিয়ে আসলাম। অ্যারো ফাংশনে এনার পরে আমরা এই ফাংশনের বডিটা এখানে ডিফাইন করলাম, আর এইখানে ইভেন্টটা রিসিভ করলাম। এই যে এখানে যে ক্লিক করা হয়েছে ওই ইভেন্টটা সে রিসিভ করলো। ওই ইভেন্টের মধ্যে যে এলিমেন্টটা, ওই এলিমেন্টটা কিন্তু আছে ওই ইভেন্টের মধ্যে। অনেকটা দিসের মতো কাজটা করতেছে এখানে। এটা আপনারা করেন তো। আচ্ছা, আমরা যে কাজটা করতে চাইছিলাম সেটা হলো যে এখানে আমি এই পিকচারের উপরে মাউস নিলে তার অপাসিটিটা কমে যাবে, আর এই যে নিচে প্রাইসের যে ডিপটা, এই ডিপটা এটার উপরে চলে আসবে। ঠিক আছে, আজকে কেন যেন এখানে কোনো কোডই ওইভাবে রান করতে পারলাম না, সবকিছুই এলোমেলো একটা রেজাল্ট দিচ্ছে। আপনারা বাসায় একটু এটা প্র্যাকটিস করবেন তো, যে এইভাবে কাজটা হয় কিনা। অবশ্যই এইভাবেই হবে, যে প্যারেন্টে রিলেটিভ পজিশন রিলেটিভ থাকবে, আর যেটাকে আমি ওভারল্যাপ করছি এটার পজিশন অ্যাবসলিউট রেখে এই কাজটা হওয়ার কথা। একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি